আইসিটি চ্যাপ্টার 5 এর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে আগে বলে রাখি, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর লুপ সম্পর্কিত কনসেপ্ট নিয়ে। তো এই যে লুপ সম্পর্কিত যে কনসেপ্টটি রয়েছে সেটি হচ্ছে চ্যাপ্টার 5 এর এমসিকিউ এবং সিকিউ উভয় পদ্ধতির জন্য সর্বাধিক ইম্পর্টেন্ট টপিক। এবং আমি যদি আরেকটু গুরুত্ব দিয়ে বলতে চাই, এইচএসসি আইসিটিতে সর্বমোট 6টি অধ্যায় রয়েছে। এই 6টি অধ্যায়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনো টপিককে যদি আমরা প্রাধান্য দিতে চাই সেটা অবশ্যই লুপ। বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই তোমরা দেখতে পাবে যে এই লুপ সম্পর্কিত কনসেপ্ট থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমি কিন্তু পঞ্চম অধ্যায়ের জন্য শুধু গুরুত্বপূর্ণ বলছি না, আমি বলছি পুরো আইসিটি বইয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক হচ্ছে লুপ। প্লিজ স্টার্ট করা যাক। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লুপ বা ফ্লো চার্ট। যেই কনসেপ্টটুকু রয়েছে সেই কনসেপ্টটুকুর দুইটি অংশে আমরা ভাগ করেছি। একটি অংশ হচ্ছে ধারা নির্ণয় এবং অপর একটি অংশ হচ্ছে ধারার যোগফল। সো লুপ সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে ধারা নির্ণয় এবং অপরটি হচ্ছে ধারার যোগফল সম্পর্কিত। সো আমি দুইটি তুলনামূলক পার্থক্য করার জন্য বাম পাশে ধারা নির্ণয় এবং ডান পাশে ধারার যোগফল নিয়ে আলোচনা করেছি। সো প্লিজ ফার্স্টে যেটা দেখা যাক সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে ধারা নির্ণয়ে সাধারণত ধরো ফর এক্সাম্পল 2, 4, 6, 8, 10 এ সকল প্রদর্শন করতে বলে। অর্থাৎ আমাকে প্রোগ্রামিং এর মাধ্যমে এমন একটি অবস্থা দাঁড় করাতে হবে সে যেন 2, 4, 6, 8, 10 প্রদর্শন করতে পারে। এবং তারপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধারার যোগফল। সেখানে আমরা 2, 4, 6, 8, 10 প্রদর্শন করব না, তাদের যোগফল যেটা হবে 2, 4, 8, 10 এর যোগফল যেটা হবে সেইটুকু প্রদর্শন করব। ঠিক আছে, তাহলে একটি হচ্ছে ধারা নির্ণয় এবং একটি হচ্ছে ধারার যোগফল। সো আমরা তুলনামূলক পার্থক্য দেখানোর জন্য দুই পাশে দুইটি অংশ নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমি যে অংশটুকু থেকে শুরু করব সেটি হচ্ছে ধারা নির্ণয়। ধারা নির্ণয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। ফ্লো চার্ট অর্থাৎ প্রবাহ চিত্র। ফ্লো চার্ট অর্থাৎ প্রবাহ চিত্র কি? অ্যালগোরিদমকে চিত্রভিত্তিকভাবে উপস্থাপন করাকেই বলা হয় ফ্লো চার্ট, যেখানে চিত্রভিত্তিকভাবে প্রোগ্রামিং এর অ্যালগোরিদমের ধাপসমূহগুলো ক্রমান্বয়ে বর্ণনা করা হয়, চিত্রভিত্তিকভাবে উপস্থাপন করা হয়। সো এটাকে আরেকটা কথায় বলা হয়, এটাকে অনেক সময় বলা হতে পারে সহজে বোঝার প্রক্রিয়া, সহজে বোঝার বা উপস্থাপনের প্রক্রিয়া। ঠিক আছে, সহজে উপস্থাপনের প্রক্রিয়া। বোর্ড কোশ্চেনে এমন কনসেপ্টও তোমরা দেখতে পাবা, সহজে উপস্থাপনের প্রক্রিয়া কোনটি? ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। সো একটি ধারা নিয়ে শুরু করতে গেলে যে কোনো ধারার ক্ষেত্রে আমরা প্রথমে যে অংশটুকু নিয়ে কাজ করতে হয় প্রথমে স্টার্ট করা লাগে। কি করা লাগে? স্টার্ট করা লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট করলাম, একটা ডিম্বাকৃতি শেপের মধ্যে স্টার্ট করলাম। এরপরে এই ধারাগুলোকে প্রকাশ করার জন্য কোন একটা চলক ধরে এদেরকে কাজ করা লাগে, ইনপুট। আমরা এখানে ইনপুট একটা চলক নিব, সেই চলকটা হবে আই। কি হবে? আই। ইনপুট আই। এবং যে কোনো ধারার 3টি গুরুত্বপূর্ণ অংশ থাকে, সেই গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ধারার প্রথম যে গুরুত্বপূর্ণ অংশটা থাকে সেটা হচ্ছে তার ইনিশিয়ালাইজেশন। কি বলা হয়? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে মূলত কি বোঝানো হয়? ইনিশিয়ালাইজেশন বলতে মূলত বোঝানো হয় ধারাটি কত থেকে শুরু হচ্ছে। এই ধারাটি আমরা দেখতে পাচ্ছি কত থেকে শুরু হচ্ছে? 2 থেকে। তাহলে ইনিশিয়ালাইজেশন এর অ্যান্সারটা হবে i = 2। এটা হচ্ছে তার ইনিশিয়ালাইজেশন। তারপরে যে কোনো ধারার আরো একটি অংশ থাকে, দ্বিতীয় যে অংশটুকু থাকে সেটাকে বলা হচ্ছে কন্ডিশন। কি বলা হয়? কন্ডিশন। সো কন্ডিশন কি? এখানে যেমন আয়ের মানটা 10 পর্যন্ত চলবে, সো এটাকে কন্ডিশন দিয়ে আমাকে বর্ণনা করতে হবে। বর্ণনা করার ক্ষেত্রে আমরা বলবো আয়ের মান 10-এর সমান বা তার থেকে ছোট। এটা হচ্ছে তার কন্ডিশন। আমরা এখানে একটা জিনিস জেনে রাখবো যে কন্ডিশন লেখার ক্ষেত্রে আমরা সাধারণত আয়ের মান 10-এর সমান বা তার ছোট বোঝাতে এরকম চিহ্ন ব্যবহার করেছি, কিন্তু প্রকৃত অর্থে এখানে যে চিহ্নটা ব্যবহার করলাম আমরা লেস দ্যান অ্যান্ড ইকুয়াল, এইটা কিন্তু আমরা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের কিবোর্ডে দেখতে পাই না, ফোন বা কম্পিউটারে আমরা এরকম কোনো চিহ্ন দেখতে পাই না। তো এটাকে বর্ণনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা লাগবে। ধ্রুবকের পাশে 10 তো ধ্রুবক, ধ্রুবকের পাশে ইকুয়াল হবে এবং চলকের পাশে, চলককে এখানে চলক হচ্ছে আই, চলকের পাশে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্নটা থাকবে। আমি হয়তো বা বুঝাতে পেরেছি তোমাদের। এরপরে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্টও হতে পারে, আমরা জানি ইনক্রিজ মানে বাড়া এবং ডিক্রিজ মানে কমা। তো ইনক্রিমেন্ট অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে বেড়ে যাওয়া, মানে বৃদ্ধি পাওয়া। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো প্লিজ, ইনক্রিমেন্ট অর্থাৎ বৃদ্ধি পাওয়া এবং ডিক্রিমেন্ট অর্থাৎ কমে যাওয়া।
ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো এই ক্ষেত্রে আমরা দেখছি ধারাটা প্রতিনিয়ত 2 2 করে বাড়ছে, 2 2 করে বাড়ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনক্রিমেন্ট হচ্ছে, কি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। সো ইনক্রিমেন্ট, এখানে আমরা ইনক্রিমেন্ট দেখাবো। ইনক্রিমেন্ট দেখানোর জন্য ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে আয়ের মান 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। i ইকুয়াল টু i প্লাস টু, i ইকুয়াল টু i প্লাস টু। ওকে, সো আমরা প্রথমে যেটুকু জেনে রাখবো, যে কোনো ধারাকে বর্ণনা করার জন্য ধারার এই 3টি অংশ নিয়ে কাজ করা লাগে। কয়টা অংশ নিয়ে কাজ করা লাগে? 3টি অংশ নিয়ে কাজ করা লাগে। সো খেয়াল করে দেখো, আমরা প্রথমে স্টার্ট করেছি, ইনপুট আই চলক নিয়েছি, ঠিক আছে। আয়ের মান যে 2, সেই ইনিশিয়ালাইজেশন অংশটুকু বর্ণনা করেছি, তারপরে তার কন্ডিশন অংশটুকু এসেছে। আগে কিন্তু ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কি তার কন্ডিশন। সো আমি যতটুকু লিখেছি এতটুকু বর্ণনা করার চেষ্টা করি। আমরা একটা ধারা শুরু করলাম, সেই চলকটা নিয়ে শুরু করলাম, চলকের মান 2 বললাম। এবার দেখো তো 2 কি 10-এর থেকে ছোট? 2 কি 10-এর থেকে ছোট হয়? অবশ্যই ছোট, সত্য। যেহেতু সত্য, 2 যেহেতু 10-এর থেকে ছোট, তাই প্রিন্ট আই অর্থাৎ 2 প্রদর্শিত হবে। কত প্রদর্শিত হবে? 2 প্রদর্শিত হবে, ঠিক আছে। কিন্তু আমাদের মৌলিক উদ্দেশ্য কি? শুধু কি 2 প্রদর্শন করা না, 2 থেকে 10 প্রদর্শন করা, 2 থেকে 10 প্রদর্শন করা। তাই আমাকে 2-এ থেমে গেলেই হবে না, 2 প্রদর্শন হওয়ার পরে আমাকে তার মান, এখানে একটু কারেকশন করবা, i ইকুয়াল টু i প্লাস টু, তার মান বাড়াতে হবে, তার মানটা কি বৃদ্ধি করতে হবে। সো প্লিজ এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, i ইকুয়াল টু i প্লাস টু। তো আয়ের মান 2 ছিল, 2 যোগ 2 কত হলো? 4। বর্তমানে আয়ের মান কত হচ্ছে? 4। আবার সেটাকে আয়ের মান 2 বৃদ্ধি পাওয়ার পর সেটাকে আবারও কন্ডিশনে নিয়ে আসলাম। সো কন্ডিশনে নিয়ে এসে আয়ের বর্তমান মান 4, 4 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, সত্য। তাহলে প্রিন্ট আই অর্থাৎ 4ও প্রদর্শিত হবে। কত প্রদর্শিত হবে? 4ও প্রদর্শিত হবে। 4 প্রদর্শন হওয়ার পর 4 যোগ 2 কত হচ্ছে? আয়ের বর্তমান কত দাঁড়াচ্ছে? i ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। 6 কি 10-এর থেকে ছোট? ছোট। সেক্ষেত্রে 6ও প্রদর্শিত হবে। কত প্রদর্শিত হবে? 6ও প্রদর্শিত হবে। আবার 6 প্লাস 2 কত হচ্ছে? 8। i ইজ ইকুয়াল টু 8। 8 কি 10-এর থেকে ছোট? ছোট, সত্য। তাহলে কত প্রদর্শিত হবে? 8ও প্রদর্শিত হবে। কত প্রদর্শিত হবে? 8ও প্রদর্শিত হবে। এবার 8 যোগ 2 কত হচ্ছে? 10। i ইজ ইকুয়াল টু 10। 10 কি 10-এর থেকে ছোট? 10 10-এর থেকে ছোটও না, 10 10-এর থেকে ছোট না হলেও 10 কিন্তু 10-এর থেকে সমান। 10 10-এর কি? সমান। তাহলে যেহেতু কন্ডিশনটুকু ছোট না হলেও সমান, তাহলে কন্ডিশনটুকু সত্য, সত্যতায় কি 10ও প্রদর্শিত হবে। কত প্রদর্শিত হবে? 10ও প্রদর্শিত হবে। অনেকে ভাবছে এখানে শেষ, এখানে শেষ না। 10 প্লাস 2 কত হচ্ছে? 12। আয়ের ভ্যালু কত দাঁড়াচ্ছে? i ইজ ইকুয়াল টু, প্লিজ, আয়ের ভ্যালু দাঁড়াচ্ছে i ইজ ইকুয়াল টু 12। 12 কি এই 10-এর থেকে ছোট? ছোটও না। 10-এর থেকে কি সমান? না। তো যখন কন্ডিশন না হয়ে যাচ্ছে, এরপরে একটা পর্যায়ে যখন আসবে, যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন কি, যখন মিথ্যা হবে তখন কি হবে? স্টপ, মানে শেষ, সেখানেই সমাপ্ত। অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত প্রদর্শন হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ধারা নির্ণয়। কি বলা হচ্ছে? ধারা নির্ণয়। ধারা নির্ণয়ে আমরা কি দেখলাম? ফ্লো চার্ট দেখলাম, ঠিক আছে। এবার আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ধারার যোগফল নিয়ে। কি নিয়ে? ধারার যোগফল। সো ধারা নির্ণয় এবং ধারার যোগফলের কিছু পার্থক্য রয়েছে। ধারা নির্ণয় আমার মৌলিক উদ্দেশ্য থাকে 2 4 6 8 10 প্রদর্শন করা, কিন্তু ধারার যোগফলে 2 4 6 8 10 প্রদর্শন না করে তাদের যোগফলকে প্রদর্শন করার উদ্দেশ্য থাকে। সো তুলনামূলক পার্থক্যগুলো কোথায় সেইগুলো আমরা একটু দেখে দেখে বোঝার চেষ্টা করব। সো প্লিজ আমি এই অংশটুকু আগে একটু রিমুভ করে দিই, যাতে পরবর্তী অংশটুকু বুঝতে আমার সুবিধা হয়। সো প্লিজ এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ধারার যোগফল নিয়ে আলোচনা করব। ধারার যোগফল। সো ধারার যোগফলের ক্ষেত্রে পুনরায় এখানেও স্টার্ট, এখানে যেমন স্টার্ট হয়েছিল এখানেও স্টার্ট। এখানে ইনপুট শুধু একটা চলক নেওয়া হয়েছিল, ইনপুট শুধু আই নেওয়া হয়েছিল। কি নেওয়া হয়েছিল? ইনপুট আই, ঠিক আছে। ইনপুট কি নেওয়া হয়েছিল? ইনপুট আই নেওয়া হয়েছিল। কিন্তু এখানে ইনপুট 2টা চলক নিতে হবে, একটা হচ্ছে আই এবং আরেকটা হচ্ছে এস। তো আই এর সাথে সাথে এস কেন? এখানে অতিরিক্ত যে মানটুকু নেওয়া লাগছে সেটা আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, সবুজ কালি দিয়ে দেখাই। ইনপুট হচ্ছে আই এর সাথে কি আছে? এস আছে। সো আই এর সাথে কেন এস? আমরা মূলত জানি যোগফল, যোগফল, যোগফলকে ইংরেজিতে বলা হয় সামেশন। কি বলা হয়? সামেশন। এবং সামেশনকে ছোট্ট করে বললে সাম বা এস বলা হয়। সো ধারার যোগফলের ক্ষেত্রে সাম অথবা এস ব্যবহার করা হয়। আমি এখানে এস ব্যবহার করেছি। ওকে, এখানে ধারাটার
ইনিশিয়ালাইজেশন যে মানটা থেকে শুরু হয়েছে সেটা সেটা 2 দেওয়া ছিল, শুধু সেই ধারার যেখান থেকে শুরু হয়েছিল ইনিশিয়ালাইজেশনের মান দেওয়া ছিল, বাট এখানে কিন্তু এস এরও মান প্রদর্শিত হচ্ছে, এস এর মান 0 ধরা হয়েছে। এখন এস চলক কেন ব্যবহার করা হচ্ছে, তার মান কেন 0 ধরা হলো, সেই অংশটুকু আমরা এই পরবর্তী অংশে আলোচনা করব। সো আমরা এতটুকু বোঝার চেষ্টা করি, আমাদের ধারাটা শুরু হয়েছে, ধারাটার এখানে যেমন ওখানে শুধু আই নেওয়া হয়েছিল, এখানে আয়ের সাথে সাথে এস নেওয়া হয়েছে। ওখানে শুধু আয়ের মান 2 ডিক্লেয়ার করা ছিল ইনিশিয়ালাইজেশন, এখানে কিন্তু এস ইকুয়াল 0 ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, এবার দেখি আয়ের ভ্যালু বর্তমানে 2। 2 কি 10-এর থেকে ছোট? অবশ্যই ছোট। 2 কি 10-এর থেকে ছোট না? সো প্লিজ 2 কিন্তু 10-এর থেকে ছোট। সো এখানে দেখো একটু প্লিজ খেয়াল করবা, এখানে কন্ডিশন সত্য হলে আইকে প্রদর্শন করানো হয়েছিল। কি প্রদর্শন করা হয়েছিল? আইকে। যেমন 2 10-এর থেকে ছোট হয়েছিল, 2 প্রদর্শিত হয়ে গেছিল, কিন্তু এটা কিন্তু ধারা নির্ণয় না, এটা হচ্ছে ধারার যোগফল। সো প্লিজ আয়ের ভ্যালু 2, 2 হচ্ছে 10-এর থেকে ছোট, কন্ডিশন সত্য, কিন্তু এখানে সত্য হলে আমরা এটার মতন আইকে প্রদর্শন করব না। এখানে যেমন আইকে প্রদর্শন করেছে, এখানে আইকে প্রদর্শন করব না, কি করব? আইকে যোগ করব। সো যোগ করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় এস ইকুয়াল টু এস প্লাস আই। তো প্লিজ একটু বোঝার চেষ্টা করবো, এখানে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 0, এস এর ভ্যালু কত? 0। এবং আয়ের ভ্যালু এখানে কত? আয়ের ভ্যালু বর্তমানে 2, বর্তমানে কত? 2। সো 0 প্লাস 2 যোগ করলে কত হয়? 2 হয়। কত হয়? 2। কিন্তু আমি যদি এস চলক না নিতাম বা তার মান যদি 0 না ধরতাম, এই ফলাফলটা কি বের হতো? হতো না। তো এস এর মান, এস চলক নিতে হবে এবং এস এর মান সবসময় ধারার যোগফলের ক্ষেত্রে এস এর মান সবসময় 0 ধরে আমরা কাজ করব। সো 0 প্লাস 2 ভ্যালুটা কত দাঁড়ালো? 2। তাহলে এস এর বর্তমান মান কিন্তু 2। শুরু করেছিলাম 0 থেকে, এটা সত্য, বাট বর্তমান মান কত? 2। কিন্তু আমরা ধারাটাকে তো এখানে শেষ করবো না, ধারাটা আর একটু 2 থেকে 10 পর্যন্ত চালাতে হবে, 2 থেকে 10 পর্যন্ত যোগ করতে হবে। সো প্লিজ আমরা আগাই। এরপরে যেটা করতে হবে, আয়ের ভ্যালু 2 ছিল, সো 2 প্লাস 2, 2 প্লাস 2 কত হলো? 4 হলো। কত হলো? 4। তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত? 4। 4, এই যে খেয়াল করে দেখবে একটু, 4 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ সত্য, 4 কিন্তু 10-এর থেকে ছোট, সত্য। সত্য হলে এস এর মান যে 2 রয়েছে, এস এর মান বর্তমান মান কত? 2, তার সাথে আয়ের বর্তমান মান কত? 4 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 2 এর সাথে 4 যোগ করতে হবে। সো 2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 6। কত হয়? 6। তার মানে এস এর বর্তমান মান 2 এর সাথে আয়ের বর্তমান মান 4 যোগ করলে কত হয়? 6। ঠিক যেমন 2 এবং 4 যোগ করলে কত হয়? 6। আমরা কিন্তু এরকম জায়গায় অবস্থান করছি, 2 এবং 4 যোগ করেছি, কত পেয়েছি? 6। সো প্লিজ খেয়াল করে দেখি, এবং এস এর বর্তমান মান কত দাঁড়ালো? এস এর বর্তমান মান দাঁড়ালো, আমি একটু এখানে একটু লিখে রাখছি শুধু বোঝানোর স্বার্থে, এস এর বর্তমান মান হচ্ছে 6। এবং আয়ের বর্তমান মান 4 ছিল, 4-এর সাথে আয়ের বর্তমান মান 4-এর সাথে আরো 2 যোগ করলাম, কত হলো? 6। আয়ের বর্তমান দাঁড়াচ্ছে 6। 6, প্লিজ খেয়াল করে দেখো 6, এই যে আয়ের বর্তমান মান 6, 6 কি 10-এর থেকে ছোট? ছোট। তা এস এর মানের সাথে, এস এর মান কত? 6, 6 এর মানের সাথে আয়ের বর্তমান মান কত? 6, 6 যোগ 6 যোগ করলাম। এস এর মান কিন্তু 6 ছিল, এখানে লিখে রেখেছিলাম এইটুকু। হ্যাঁ, তো 6-এর সাথে যদি 6 যোগ করি কত হয়? 12 হয়। কত হয়? 12। ঠিক আছে, তাহলে এস এর বর্তমান মান কত দাঁড়ালো? 12। এস এর বর্তমান মানটা লিখে রাখি 12। ঠিক আছে, এই যে 2 এবং 4 যোগ করে 6 পেয়েছিলাম, 6-এর সাথে আরো 6 যোগ করলে কত হলো? 12 হলো। এই পর্যন্ত আমার যোগ করা হয়েছে। আয়ের বর্তমান মান 6 ছিল, 4 যোগ 2 6। আমরা আরেকবার দেখি, 6 প্লাস 2 কত হয়? 8। কত হয়? 8। সো প্লিজ আয়ের মান হচ্ছে 8, একটু খেয়াল করে দেখবো, 8 কি 10-এর থেকে ছোট? 8 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। ছোট হলে এস এর মান যে 12 ছিল, আয়ের মান 12 এর সাথে এই যে আয়ের মান যে 8, সো সেটা যোগ করলাম। সো 12 প্লাস 8 কত হলো? 20। কত হয়? 20। সো প্লিজ 2 যোগ 4 6 ছিল, 6 যোগ 6 12 হলো, 12-এর সাথে আরো 8 যোগ করলে কত হলো? 20। এই পর্যন্ত যোগ করলে দেখো তো কত আসে? 20। এখানেই শেষ না, এস এর মান কত দাঁড়ালো? এস এর মান দাঁড়ালো 20। আয়ের মান তো 8 ছিলই, আয়ের মান 8-এর সাথে আরো 2 যোগ করছি, কত হচ্ছে? 10। আয়ের মান বর্তমানে 10। এই যে দেখো প্লিজ, 10 কি 10-এর থেকে ছোট? 10 অবশ্যই 10-এর থেকে ছোট, সত্য। যেহেতু সত্য, তাহলে এস এর মান এই 20-এর সাথে আয়ের বর্তমান মান 10 যোগ করছি, 20 যোগ 10 কত হচ্ছে? 30। এই পর্যন্ত যোগ করে আবার 10 যোগ করছি, কত হলো? 30। ঠিক আছে, তো
তাহলে এস এর মান কত দাঁড়াচ্ছে 30, এস এর মান 30, আই এর মান তো 10 ছিল, ঠিক আছে। সো এই 10-এর সাথে আরো 2 যোগ করছি, কত হচ্ছে 12। হ্যাঁ, এখানেই শেষ না, আই এর মান কিন্তু 12। খেয়াল করে দেখো, এই যে 12 কি 10-এর থেকে ছোট? না। 12 কি 10-এর সমান? না। সো এখানে না। প্লিজ এখানে খেয়াল করবা, এই ধারা প্রদর্শনের নির্ণয়ের ক্ষেত্রে কি হয়েছে, যখন কন্ডিশন না হয়ে গেছে, যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে তখন স্টপ, তখন কি করা হয়েছে, স্টপ করা হয়েছে। কিন্তু এখানে কন্ডিশনটা মিথ্যা হলে সেটা স্টপ হবে না। এই যে আমি এই পর্যন্ত যে যোগ করেছি, প্লিজ খেয়াল করে দেখো, এখানে যোগ করেছি, এই পর্যন্ত যোগ করে কত পেয়েছি, এই যে এই পর্যন্ত যোগ করে যে 30 পেয়েছি, প্লিজ খেয়াল করে দেখবা, এই পর্যন্ত যোগ করে যে আমরা 30 পেয়েছি, এই যে এস এর মান কত পেয়েছি 30, ঠিক আছে। এই 30টুকু প্রদর্শন করব প্রিন্ট এস, অর্থাৎ সেই 30টুকু প্রদর্শন হবে, তারপরে স্টপ। তাহলে ধারা নির্ণয় এবং ধারার যোগফলের ক্ষেত্রে পার্থক্যগুলো কোথায়? পার্থক্যগুলো এখানে কন্ডিশনটা মিথ্যা হলেই স্টপ, কিন্তু এখানে কন্ডিশনটা মিথ্যা হলে স্টপ না। তো পুরোটুকু আমি আরেকবার একটু দেখাবো, পুরো প্রক্রিয়াটুকু আমরা শুরু থেকে আরেকবার দেখাবো যে একটা ধারা নির্ণয় এবং ধারার যোগফলের ক্ষেত্রে পার্থক্যটুকু কোথায়, ঠিক আছে। ধারা নির্ণয় কি করা হয়, 2, 4, 6, 8, 10 প্রদর্শন করা হয়, শুধু তাদেরকে প্রদর্শন করা হয়। ধারার যোগফলের ক্ষেত্রে কি করা হয়, 2, 4, 6, 8, 10 এদের যোগফল প্রদর্শন করা হয়। কি প্রদর্শন করা হয়? যোগফল, ঠিক আছে। সো প্লিজ, তো এখানে কিছু ভুল ছিল, সেই ভুলগুলো আমি একটু সংশোধন করে দিই। ওকে, সো প্লিজ, ধারা নির্ণয় এবং ধারার যোগফলের পার্থক্যগুলো আমি লাল কালি দিয়ে প্রদর্শন করছি। এখানে শুধু ইনপুট আই নেওয়া হয়েছিল, কিন্তু এখানে আয়ের পরিবর্তে কি নেওয়া হয়েছে, এস নেওয়া হয়েছে, এস নেওয়া হয়েছে। এখানে ধারাটার শুধু আয়ের মান দেখানো হয়েছিল, এখানে আয়ের মানের পাশাপাশি এস এর মানও প্রদর্শন করানো হয়েছে। এখানে কন্ডিশন সত্য হলেই আই প্রদর্শিত হয়ে যেত। কি প্রদর্শিত হতো? সামান্তরিকের মধ্যে তার আউটপুট আই প্রদর্শিত হয়ে যেত। এখানে কন্ডিশন সত্য হলে আয়তক্ষেত্রের মধ্যে আগে যোগ হচ্ছে। এখানে প্রদর্শন হওয়ার পর কিংবা যোগ হওয়ার পর এখানে উভয় ক্ষেত্রে কি হয়, ইনক্রিমেন্ট হয়। এখানে ইনক্রিমেন্ট হয়, এখানেও ইনক্রিমেন্ট হয়, এটা সত্য। এখানে কন্ডিশন মিথ্যা হলেই স্টপ, কন্ডিশন মিথ্যা হলে কি স্টপ, কিন্তু এখানে কন্ডিশন মিথ্যা হলে এস প্রদর্শন হওয়ার পরে স্টপ। ক্লিয়ার? সো প্লিজ, এই হচ্ছে তুলনামূলক পার্থক্য, একটি হচ্ছে ধারা নির্ণয় এবং অপরটি হচ্ছে ধারার যোগফল, যেটাকে আমরা বলছি ফ্লো চার্ট। সো ফ্লো চার্ট থেকে যে অংশটুকু আসে সেটাকে বলা হয় অ্যালগোরিদম। আমরা এখানে ধারা নির্ণয় এবং ধারার যোগফলে অ্যালগোরিদম দেখতে পাচ্ছি। সো অ্যালগোরিদমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ স্টেপ বাই স্টেপ বর্ণনা করা। আমরা এর আগে যে ফ্লো চার্ট দেখলাম সেই অনুযায়ী এই স্টেপগুলো বর্ণনা করব। প্রথমে শুরু করব, তারপরে ধারার ক্ষেত্রে, ধারা নির্ণয়ের ক্ষেত্রে ইনপুট সেই চলকটা নিব, তারপরে তার মান বলবো, তার মান 2, তারপরে কন্ডিশন দিব। এবং আমরা জেনে রাখবো যে কোনো কন্ডিশনের সাধারণত 2টা অংশ থাকে, সত্য এবং মিথ্যা। সো যখন আয়ের মান 2 যখন 10-এর থেকে ছোট হবে, সত্য হবে। যখন সত্য হবে তখন প্রত্যেকবার কি হবে, আয়কে প্রদর্শন করা হবে। প্লিজ, যখন কন্ডিশন সত্য হবে তখন প্রত্যেকবার গো টু স্টেপ 5, মানে কি, গো টু স্টেপ 5-এ গিয়ে কি আয়কে প্রদর্শন করা হবে। প্রদর্শন করার পর যে কাজটা করা হয়, প্রদর্শন করার পর সেটাকে আমরা পরের স্টেপে নিয়ে যাব, 6-এ নিয়ে যাব। 6-এ কি বলা হয়েছে দেখো, আমরা এর আগের ফ্লো চার্টে যাই, আয়কে প্রদর্শন করার পর তার কিন্তু কি ঘটানো হয়, ইনক্রিমেন্ট ঘটানো হয়। কি ঘটানো হয়, ইনক্রিমেন্ট। এটাকে কি বলা হয়, ইনক্রিমেন্ট। সো প্লিজ, আয়কে প্রদর্শন করার পর আমরা 6 নম্বর স্টেপে গিয়ে ইনক্রিমেন্ট ঘটাবো। কি ঘটাবো, ইনক্রিমেন্ট, আয়ের মান বৃদ্ধি করব, ঠিক আছে। আয়ের মান বৃদ্ধি করার পর তারপরে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি, আয়ের মান ইনক্রিমেন্ট করার পর আমরা চলে যাব গো টু স্টেপ 4। আমরা আগে ফ্লো চার্টে চলে যাই। ইনক্রিমেন্ট করার পর প্রত্যেকবার কন্ডিশনটা, ইনক্রিমেন্ট করার পর প্রত্যেকবার এই ইনক্রিমেন্টটা কন্ডিশনের কাছে চলে যাবে, তার মানে সেই কন্ডিশন মোতাবেক চলবে। সে কি চলবে, কন্ডিশন মোতাবেক চলবে। সো ইনক্রিমেন্ট করার পর গো টু স্টেপ 4, অর্থাৎ 4-এ চলে আসবো আবারও, ঠিক আছে। এভাবে চলতে থাকবে, যতবারই সত্য হবে, যতবারই সত্য হবে ততবারই আয় প্রদর্শন হবে। আয় প্রদর্শন হওয়ার পর আবার আয়ের মান বৃদ্ধি পাবে। একটা পর্যায়ে আসবে, যে পর্যায়ে এসে কন্ডিশন কি হবে, কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। কন্ডিশন কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, নো হয়ে যাবে। মিথ্যা হলে আমরা তখন কত নাম্বার স্টেপে আসবো, 7 নাম্বার স্টেপে এসে স্টপ করে ফেলবো। ফ্লোচার্টও তো তাই বলছিল, তাই না? কন্ডিশন মিথ্যা হলে কি করবো আমরা, স্টপ, ঠিক আছে। স্টার্ট এবং স্টপ একই ধরনের চিহ্ন ব্যবহার করা হয় এবং ইনপুট এবং আউটপুটে সামান্তরিক ব্যবহার করা হয়, ঠিক আছে। সো প্লিজ, এই হচ্ছে তার ফ্লো চার্ট অনুযায়ী তার অ্যালগোরিদম। এবার যে অংশটুকু আমরা আসবো, ধারার যোগফলে কি করা হয়। ধারার যোগফলে খেয়াল করে দেখি,
স্টার্ট করলাম, এখানে আয়ের সাথে এস একটা চলক নিলাম, ওখানে এস ছিল না, এখানে আয়ের মান ডিক্লেয়ার করার সাথে সাথে এস এর মানও ডিক্লেয়ার করলাম। এটা কিন্তু ধারার যোগফলে অতিরিক্ত দেওয়া আছে। তারপরে কন্ডিশন দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন, কন্ডিশনটাকে আমরা একটু মার্ক করি, এটা হচ্ছে কন্ডিশন। সেই কন্ডিশন, কন্ডিশন যখন সত্য হবে কি হবে, কন্ডিশন যখন সত্য হবে, খেয়াল করে দেখি, কন্ডিশন যখন সত্য হবে, কন্ডিশন সত্য হলে আমরা 5 নাম্বার স্টেপে গিয়ে যোগ করে ফেলবো। কি করব, যোগ করব। 5 নাম্বার স্টেপে গিয়ে কি করব, যোগ করব। ফ্লোচার্টে দেখি, ফ্লোচার্ট কি বলছিল, ফ্লোচার্ট প্লিজ, ফ্লোচার্ট বলছিল কন্ডিশন যখন সত্য হবে তখন কি যোগ করব, আমরা কি করব, যোগ। এবং যোগের পরে কি আছে, ইনক্রিমেন্ট, যোগের পরে কি আছে, ইনক্রিমেন্ট। তো যোগ করলাম, যোগের পরে এরপরে যে অংশটুকু লিখবো সেটা হচ্ছে কি, যোগ করার পর আমরা স্টেপ 6-এ গিয়ে তার ইনক্রিমেন্ট ঘটাবো। কি ঘটাবো, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ঘটে যাওয়ার পরে তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেটাকে পুনরায় কন্ডিশনে নিয়ে যাব। পুনরায় কোথায় নিয়ে যাব, কন্ডিশনে, কন্ডিশনে নিয়ে যাব। খেয়াল করে দেখি ফ্লোচার্ট কি বলছিল, ফ্লোচার্ট বলছিল ইনক্রিমেন্ট হওয়ার পর সেটা পুনরায় কোথায় যাবে, কন্ডিশনে যাবে, কন্ডিশনে আসবে। তার মানে সেটা কন্ডিশন মোতাবেকই বারবার মান বাড়বে এবং সেটা কন্ডিশন মোতাবেক চলবে, কারণ সে 2 থেকে অসংখ্য বার যোগ করবে না, সে 2 থেকে 10 পর্যন্তই যোগ করবে। সো প্লিজ, তাহলে ইনক্রিমেন্ট করার পরে আমরা আবার কন্ডিশনে নিয়ে গেলাম, একটা পর্যায়ে আসবে যখন কি হবে, কন্ডিশন মিথ্যা হবে। একটা পর্যায়ে আসবে যখন কন্ডিশন কি হবে, মিথ্যা হবে। কন্ডিশন মিথ্যা হলে আমরা 7 নাম্বার স্টেপে গিয়ে, এখানে খেয়াল করে দেখো, ধারা নির্ণয়ের ক্ষেত্রে কন্ডিশন মিথ্যা হলে স্টপ, কিন্তু এখানে কন্ডিশন মিথ্যা হলে আগে এস কে প্রদর্শন করব, তারপরে না স্টপ। সো প্লিজ খেয়াল করে দেখি, কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে, কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে তখন আমরা স্টেপ 7-এ আসব, এস কে প্রদর্শন করব। এই যে এস, এই পর্যন্ত যা যোগ করেছিলাম 2 থেকে 6 পর্যন্ত যোগ করে যে যোগফল 30 পেয়েছিলাম, সেই 30-কে প্রদর্শন করব, তারপরে এসে স্টপ, তারপরে এসে স্টপ। এটা ছিল ফ্লো চার্ট অনুযায়ী তার অ্যালগোরিদম। ঠিক আছে, এবার ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের পরে যে অংশটুকু চলে যাব সেটা হচ্ছে কি, সরাসরি তার সি কোডে চলে যাব। ঠিক আছে, সি কোডে চলে যাব। সি কোডে মানে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোডটা হচ্ছে সেটা আমি এখানে 2টি অংশ দেখিয়েছি। বাম পাশে আমরা এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছি, সেই অংশটুকুকে কি বলবো আমরা, ধারা নির্ণয়। এবং এই ডান পাশে যা দেখতে পাচ্ছি সেটাকে কি বলবো, ধারা যোগফল। এবং আমি তুলনামূলক পার্থক্য দেখানোর জন্য এটা লিখেছি। আমরা জানি যে কোনো প্রোগ্রামিং এর বেসিকে যে অংশটুকু লেখা লাগে, হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে তার লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করা লাগে stdio.h। std মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, আর .h মানে হেডার ফাইল। সো এই লাইব্রেরি ফাংশনটুকু ব্যবহার করা হয়, এটা ধারা নির্ণয়ের ক্ষেত্রেও যা, ধারার যোগফলের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবং তারপরে মেন ফাংশন ডিক্লেয়ার করা লাগে, মেন ফাংশন ডিক্লেয়ার করেছে, এখানেও মেন ফাংশন ডিক্লেয়ার করেছে, আপাতত কোনো পার্থক্য নাই। ধারা নির্ণয়ের ক্ষেত্রে শুধু একটি চলক নিয়ে কাজ করা লাগে। ধারা নির্ণয়ের ক্ষেত্রে চলক, যে চলকটা নিয়ে কাজ করব সেটি ইন্ট ধরলাম। ইন্ট মানে হচ্ছে পূর্ণাংশ। আমরা এখানে যে ধারাটা নিয়ে কাজ করছি, ঠিক আছে, এই যে ধারাটা নিয়ে কাজ করছি সেই ধারাটার প্রত্যেকটি মানই কিন্তু পূর্ণাংশ, 2, 4, 6, 8, 10 সব কিছুই কিন্তু পূর্ণাংশ। সো এই ইন্টকে বলা হয় প্রাইমারি ডেটা টাইপ। কি বলা হয়, প্রাইমারি ডেটা টাইপ। এখানেও ইন্ট আই লিখেছি, এখানেও ইন্ট আই লেখা আছে। অতিরিক্ত যা লেখা আছে সেখানে কি লেখা আছে, ইন্ট আই এর পরে s = 0। যেহেতু ধারার যোগফল, ধারার যোগফলের ক্ষেত্রে s = 0, মানে s যে চলকটা নিয়ে কাজ করবো তার মান আগেই ডিক্লেয়ার করে দিতে হবে। এটার মান যেহেতু পূর্ব নির্ধারিত তাই যেখানে আমি চলক ঘোষণা করেছি সেখানে বর্ণনা করেছি। এবং আমরা জানি যে কোনো ধারার যে কোনো লাইন শেষ করার জন্য সেমিকলন ইউজ করা হয়। কি করা হয়, সেমিকলন। ওকে, এতটুকু ঠিক আছে। এরপরে ধারাতে ক্রমান্বয়ে প্রত্যেকটি ধারা 3টি অংশ থাকে, ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। সো ফর লুপ দিয়ে যেহেতু আমি বর্ণনা করব, সেখানে তার প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে সেমিকলন, তারপরে কন্ডিশন, তারপরে সেমিকলন, তারপরে ইনক্রিমেন্ট বর্ণনা করা হয়েছে। এখানেও ইনিশিয়ালাইজেশন, সেমিকলন, কন্ডিশন, সেমিকলন, তারপরে তার ইনক্রিমেন্ট বর্ণনা করা হয়েছে। ওকে, সো ধারা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফ্লো চার্টটা একটু দেখি আরেকবার। ধারা নির্ণয়ের ক্ষেত্রে কন্ডিশন যখন সত্য হতো আইকে প্রদর্শন করা হতো, আর ধারা যোগফলে কন্ডিশন সত্য হলে কি হতো, যোগ করা হতো। কি করা হতো, যোগ করা হতো। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে কন্ডিশন সত্য হলে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, কন্ডিশন যখন সত্য হবে
ধারা নির্ণয়ের ক্ষেত্রে তখন আমরা কি করব, তাকে আইকে প্রদর্শন করব। কাকে প্রদর্শন করব? আইকে প্রদর্শন করব। সো আইকে প্রদর্শন করার জন্য যেভাবে লিখতে হয়, আমরা ডাবল কোঅর্ডিনেশনে এই যে চলকটা আই ব্যবহার করেছি, তার ডেটা টাইপ যেহেতু ইন্ট, তাই তার ফরম্যাট স্পেসিফায়ার কি লিখবো? %d। তারপরে এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিবা। তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, তারপরে কমা দিয়ে সে আই চলকটাকে লিখতে হবে। কি লিখতে হবে? কমা দিয়ে সে আই চলকটাকে লিখতে হবে। এখানে কমা দিয়ে আমরা এখানে একটা চলক লিখলাম, সেই চলকটা হচ্ছে কি আই। তার মানে কন্ডিশন মোতাবেক যখন কন্ডিশন মোতাবেক চলবে তখন সেটাকে সেক্ষেত্রে কি কি প্রদর্শন করব? আই প্রদর্শন করব। এবং খেয়াল করে দেখি ফ্লো চার্ট কি বলছিল। যখন কন্ডিশন মোতাবেক চলবে আইকে প্রদর্শন করব, যখন কন্ডিশন মিথ্যা হবে তখন স্টপ। সো প্রোগ্রামিংয়ে স্টপ বলার জন্য এই যে ফর লুপের এই কন্ডিশন মোতাবেক যখন চলবে তখন আমরা কি আইকে প্রদর্শন করব। কাকে প্রদর্শন করব? আইকে প্রদর্শন করব। যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন রিটার্ন জিরো। রিটার্ন জিরো মানে কি? প্রোগ্রাম শেষ বোঝাচ্ছে। রিটার্ন স্পেস জিরো দিয়ে আমরা প্রোগ্রামকে কি শেষ ঘোষণা করব। কিন্তু ধারার যোগফলের কি হচ্ছে? যখন কন্ডিশন মোতাবেক চলছে, কন্ডিশন মোতাবেক চললে যোগ হবে। কি হবে? যোগ হবে। এবং কন্ডিশন এর বাইরে গেলে, কন্ডিশন মোতাবেক চললে যোগ হবে। কিন্তু যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন এই যে এস, যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন এস প্রদর্শন হওয়ার পর এখানে কি প্রদর্শিত হচ্ছিল? আই প্রদর্শিত হচ্ছিল। এখানে কি প্রদর্শিত হচ্ছে? এস প্রদর্শিত হচ্ছে। এস প্রদর্শিত হওয়ার পর তারপরে কি প্রোগ্রামটা শেষ ঘোষণা করা হবে। ঠিক আছে? এই হচ্ছে ফর লুপ দিয়ে ধারা নির্ণয় এবং ধারার যোগফল। সো ধারা নির্ণয়ে শুধুমাত্র কন্ডিশন সত্য হলে, এই তিনটা অংশ পর্যায়ক্রমিকভাবে লেখা আছে ধারার যোগফলের মতন, কন্ডিশন সত্য হলে আই প্রদর্শন, আর ধারার যোগফলে কি? কন্ডিশন সত্য হলে এস প্রদর্শন, যোগফল করব, তারপরে কি? এস প্রদর্শন। ওকে, সো প্লিজ পরবর্তী অংশে চলে যাচ্ছি। এটাকে আমরা ফরের টাইপ 2 বলছি, ফর লুপের টাইপ 2 বলছি। টাইপ 2 বলার এটা কারণ ফর লুপ আমি একটু আগে যা দেখালাম সেরকম না থেকে ভিন্ন রকমও থাকতে পারে। এর আগে ফর লুপে কয়টা অংশ দেখলাম? তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন কোনটা? যেখান থেকে শুরু বোঝাচ্ছে, তারপর কি? কন্ডিশন। ঠিক আছে? তারপর হচ্ছে কি? ইনক্রিমেন্ট। তো খেয়াল করে দেখো, এই যে ইনক্রিমেন্টের কথা বলা হচ্ছে, কন্ডিশনের কথা বলা হচ্ছে, ইনিশিয়ালাইজেশনের কথা বলা হচ্ছে, এই তিনটা কিন্তু এক জায়গায় নাও থাকতে পারে। ইনিশিয়ালাইজেশন যে অংশটুকু ছিল সেটা ওপরেও থাকতে পারে। যেমন পূর্বে এখানে এস এর মান বলছিলাম না, এস এর মানের মতন যেহেতু আমি ধারাটা শুরু কোথায় সেটা জানি, তাহলে সেটা আমি পূর্বেই ঘোষণা করে দিতে পারি। ইনিশিয়ালাইজেশন ওপরে থাকতে পারে। কোথায় থাকতে পারে? ওপরে থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, ইনক্রিমেন্ট যে অংশটুকু আছে এখানে শুধু কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। এখানে শুধু কি দেখতে পাচ্ছি? শুধু কন্ডিশন দেখতে পাচ্ছি। এখানে শুধু আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি ফর লুপের মধ্যে। শুধু কি দেখতে পাচ্ছি? কন্ডিশন দেখতে পাচ্ছি। সো ইনিশিয়ালাইজেশন ওপরে চলে গেল, এবার আসে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কোথায় ব্যবহার করতে পারি? ইনক্রিমেন্ট কোথায় ব্যবহার করতে পারি? ধারা নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকবার আই প্রদর্শন করার পরে ইনক্রিমেন্ট। ঠিক আছে? আমাদের ফ্লো চার্টে চলে যাই প্লিজ। এই যে ফ্লো চার্টে দেখি, প্রত্যেকবার আই প্রদর্শন করার পরে কিন্তু ইনক্রিমেন্ট। প্রত্যেকবার আই প্রদর্শন করার পরে তাদের ইনক্রিমেন্ট। আই প্রদর্শন করলাম, তারপরে কিন্তু ইনক্রিমেন্ট ধারা নির্ণয়ের ক্ষেত্রে। আর ধারা যোগফলের ক্ষেত্রে কি? যোগ করার পরে ইনক্রিমেন্ট। তো ধারা নির্ণয়ে আয়ের পরে ইনক্রিমেন্ট, আর ধারার যোগফলের ক্ষেত্রে যোগের পরে ইনক্রিমেন্ট। এই দুইটা জিনিস যদি আমরা ভালো মতন বুঝতে পারি তাহলে আমরা এই অংশটুকু বুঝতে পারবো। এখানে কি? আয়ের পরে, আয় প্রদর্শন করার পর ইনক্রিমেন্ট। ঠিক আছে? আর এখানে কি? যোগ করার পরে ইনক্রিমেন্ট। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে যে জায়গায় ভুল করে, এই যে ইনক্রিমেন্ট যে অংশটুকু দেখাচ্ছি সেই ইনক্রিমেন্টের পরে সেমিকলন হবে। কি হবে? সেমিকলন হবে। এবং ফর লুপের এর শুরুতে ইনিশিয়ালাইজেশন ছিল, শেষে ইনক্রিমেন্ট ছিল, এগুলো না থাকলেও কিন্তু তাদের সেমিকলন দুইটা থাকবে, কিন্তু সেমিকলন দুইটা থাকবে। ঠিক আছে? তাহলে শুধু দুইটা অংশ পরিবর্তন হয়েছে, ইনিশিয়ালাইজেশন উপরে চলে গেছে, ইনক্রিমেন্ট নিচে এসেছে। তবে ধারা নির্ণয়ের ক্ষেত্রে আয় প্রদর্শন করার পরে ইনক্রিমেন্ট, আর ধারা যোগফলে যোগ করার পরে ইনক্রিমেন্ট। আশা করি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে ফর লুপের টাইপ 2, যেখানে ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট দুইটি ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে। ফর লুপ থেকে হয় লুপ করা খুব সহজ। এটা আমরা হয় লুপে যেটা দেখব, ওই যে আমরা ফর লুপ দেখছিলাম এর আগে, এই ফর লুপটিকে ফরটুকুকে উঠিয়ে দিব, ফরের জায়গায় নিয়ে আসবো হইল, আর সেমিকলন দুইটা থাকবে না। ঠিক আছে? হইল লুপে যা হয় সেটা হচ্ছে কি,
ফরের জায়গায় শুধু হয়েল আসে, আর এই যে শুরুতে এবং শেষে যে সেমিকলন ছিল সেমিকলন উঠে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে হয়েল লুপ। খেয়াল করে দেখো এখানে ইনিশিয়ালাইজেশন, এখানে ইনিশিয়ালাইজেশন ওপরে, ইনক্রিমেন্ট আই প্রদর্শন করার পরে, তাই না? ইনিশিয়ালাইজেশন ওপরে, ইনক্রিমেন্ট আই প্রদর্শন করার পরে। ঠিক আছে, আর কন্ডিশন ঠিক যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই কন্ডিশন আছে, হয়েলের মধ্যে কন্ডিশন আছে। সো এই হচ্ছে হয়েল লুপ। ধারার যোগফলের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম, কন্ডিশনের জায়গায় আছে। এর শুরুতে যে ফল লুপে যে সেমিকলন দুইটা ছিল, সেমিকলন দুইটা নাই। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা খেয়াল করতে দেখতে পাচ্ছি যে ফরের জায়গায় কি আছে, ফরের জায়গায় হয়েল আছে। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন কোথায় আছে? ইনিশিয়ালাইজেশন ওপরে আছে। ইনক্রিমেন্ট কোথায় আছে? যোগের পরে ইনক্রিমেন্ট, যোগের পরে কি? ইনক্রিমেন্ট, যোগের পরে কি? ইনক্রিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ কন্ডিশন মোতাবেক চললে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কন্ডিশন মোতাবেক চললে সে যোগ করবে এবং ইনক্রিমেন্ট করবে, যোগ এবং ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে, এবং কন্ডিশন মিথ্যা হলে এস প্রদর্শন হওয়ার পর স্টপ। এখানে কি হয়? কন্ডিশন মোতাবেক চললে সে আইকে প্রদর্শন করবে, প্লিজ, কন্ডিশন মোতাবেক চললে সে আইকে প্রদর্শন করবে, তারপর ইনক্রিমেন্ট ঘটাবে। এখানে কন্ডিশন মিথ্যা হলেই, এখানে কন্ডিশন মিথ্যা হলেই স্টপ, কিন্তু এখানে কন্ডিশন মিথ্যা হলে এস প্রদর্শন হবে তারপরে স্টপ। ওকে, তা ধারা নির্ণয়ে কন্ডিশন মিথ্যা হলেই স্টপ, রিটার্ন 0। হ্যাঁ, আর ধারার যোগফলে কি? কন্ডিশন মিথ্যা হলে এস প্রদর্শন হওয়ার পরে স্টপ। এটা কিন্তু হয়েল লুপ। আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, এর আগের লুপে প্রোগ্রামকে শেষ করার জন্য আমরা এখানে একটা কমান্ড ব্যবহার করেছি। সে কমান্ড হচ্ছে গেট সিএইচ। কি? গেট সিএইচ। গেট সিএইচ কমান্ডটা যখন আমরা ব্যবহার করব, তো তখন গেট সিএইচ ব্যবহার করলে এখানে আরেকটা লাইব্রেরি ফাংশন লিখতে হয়, সেটা হচ্ছে কি, কনিও ডট এইচ। কি ডট এইচ? কনিও ডট এইচ। ঠিক আছে, সো এই গেট সিএইচ কমান্ডটা কনিও ডট এইচ লাইব্রেরি ফাংশনের, তখন stdir এর পাশাপাশি কনিও ডট এইচও লেখা লাগবে। যদি প্রোগ্রামকে রিটার্ন 0 দিয়ে না শেষ করি, গেট সিএইচ দিয়ে শেষ করি, তাহলে এটা লেখা লাগবে। সো প্লিজ, এবার চলে যাচ্ছি ডু হয়েল লুপে। সো এখানে যে হয়েলটা ছিল, এখানে যে হয়েল ছিল, এই হয়েলের জায়গায় লিখেছি ডু। এবং এখানে যে দেখো প্লিজ, প্রত্যেকবার প্রদর্শন করার পর ইনক্রিমেন্ট হচ্ছিল, ইনক্রিমেন্টের পরে এসেছে কি? হয়েল। ইনক্রিমেন্টের পরে হয়েল এসেছে, তবে খুব গুরুত্বপূর্ণ অংশ, এখানে হয়েলের পরে কি আছে? সেমিকলন আছে। পূর্বের হয়েলে কিন্তু হয়েলের পরে সেমিকলন ছিল না, কিন্তু ডু হয়েলের ওই যে হয়েলের জায়গায় ডু এসেছে এবং কন্ডিশনের পরে কি আছে? সেমিকলন আসছে। এখানেও ডু এসেছে, এখানেও কন্ডিশন মোতাবেক চলেছে, তারপরে কি? হয়েল, তারপরে কি? সেমিকলন। হ্যাঁ, অর্থাৎ এই যে দেখো, এই জায়গাটুকু আনচেঞ্জ, ধারা নির্ণয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের জায়গাটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটের জায়গাটুকু আনচেঞ্জড। এবং ডু হয়েলে কি হয়েছে? এই সেকেন্ড ব্র্যাকেটের পরেই কিন্তু হয়েল এসেছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে কি এসেছে? হয়েল এসেছে। হ্যাঁ, সো আমরা যদি এইটুকু মাথায় নিয়ে নিতে পারি যে সেকেন্ড ব্র্যাকেটের পরেই হয়েল আসবে, সেমিকলন সময় সেকেন্ড ব্র্যাকেটের পরে কি আসবে? হয়েল আসবে। এটা কিসে হবে? ডু হয়েলের ক্ষেত্রে। ওকে, এবং ডু হয়েল থেকে ইফ গোটো করা খুব সহজ। যেখানে ডু ছিল সেখানে লেভেল দিলাম। এই যে কন্ডিশন যেখানে ছিল, হয়েলে যেখানে কন্ডিশন ছিল, কন্ডিশন ছিল না? একটু খেয়াল করি, এই যেখানে কন্ডিশন ছিল, কন্ডিশনের পূর্বে ডু হয়েলে, কন্ডিশনের পূর্বে ইফ লিখবো, কন্ডিশনের পরে গোটো লিখবো, লিখেছি। এখানেও সেম, ডু এর জায়গায় কি লিখেছি? ডু এর জায়গায় আমরা একটু কালার চেঞ্জ করি, এখানে ডু এর জায়গায় কি লিখেছি? লেভেল। আর কন্ডিশনের আগে কি? কন্ডিশনের আগে ইফ, আর কন্ডিশনের পরে গোটো, একসাথে, গো টু না, গোটো একসাথে। এবং আরেকটা ছোট্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি, এই যে লেভেল লিখেছি না, এই লেভেল এখানে সেমিকলন দিয়ে শেষ করতে হবে, এখানে লেভেল সেমিকলন দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে ডু হয়েল এবং ইফ গোটোর পার্থক্য। ডু এর জায়গায় লেভেল কোলন, সবশেষে লেভেল সেমিকলন, এখানেও তাই। এখানে কন্ডিশনের আগে ইফ, পরে গোটো, এখানে কন্ডিশনের আগে ইফ, এটা হচ্ছে গোটো। সো এই হচ্ছে তুলনামূলক পার্থক্য। আমরা এতক্ষণ এই লুপগুলো দেখলাম। আমরা ধারা নির্ণয় এবং ধারা প্রদর্শনের, ধারার নির্ণয় এবং ধারার যোগফলের প্রথমে ফ্লোচার্ট দেখেছি, তারপরে অ্যালগোরিদম, তারপরে ফরের টাইপ 1, 2, তারপরে হচ্ছে কি হয়েল লুপ, ডু হয়েল লুপ, এফ কোডও করেছি। সো এই থেকেই আমরা আশা করি কমন পাবো। এটা সৃজনশীলের জন্য খুব এবং এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি তোমরা এটা গুরুত্ব দিয়ে আলোচনা করবে। সো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।